আজ আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায়ের যে বিষয়টি আমি ইতিমধ্যে আলোচনা শুরু করেছিলাম সভা সমিতির যুগ সম্পর্কে। সেই সভা সমিতির যুগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে। এই বঙ্গভাষা প্রকাশিকা সভাকে বাংলা তথা ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা যায় কিনা এই নিয়ে তৎকালীন সময় থেকে একটা বিতর্ক আছে যে এটি বাংলা তথা ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বা রাজনৈতিক সভা কিনা। এই যে মতবিরোধ, এই মতবিরোধ থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি এবং এই সভা কত সালে কারা কেন প্রতিষ্ঠা করেছিলেন এবং এই সভার কর্মসূচি কীরকম ছিল, এই সভার গুরুত্ব কী ছিল, এই সম্পর্কে আমি আজ আলোচনা করব। এই বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রতিষ্ঠার সঠিক যে সাল তারিখ কী তা নিয়ে একটা বিতর্ক আছে। তবে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 খ্রিস্টাব্দে 8ই মতান্তরে 6ই ডিসেম্বর কলকাতায় প্রতিষ্ঠা হয়েছে। এই বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী এবং আরও অন্যান্য উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন দ্বারকানাথ ঠাকুর, মানে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং প্রসন্ন কুমার ঠাকুর। এবার এই সভার প্রথম সভাপতি ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য, যিনি গৌরীশঙ্কর তর্কবাগীশ নামেও পরিচিত, এবং এই সভার প্রথম সম্পাদক ছিলেন দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন। এবারে আমাদের দেখার বিষয় যে এই সভা কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল। সমকালীন বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায় যে 19 শতকে এই সভা সামাজিক অনাচার রোধ এবং স্বদেশ ও স্বজাতির আত্মপ্রতিষ্ঠা ও বাংলা ভাষা ও সাহিত্য চর্চামূলক প্রতিষ্ঠান হিসাবে এই সভা প্রতিষ্ঠা হয়েছিল। এবং এই সময় মানে 1836 খ্রিস্টাব্দে এই সভাটা প্রতিষ্ঠা হওয়ার অন্যতম একটা কারণ কী ছিল না, উইলিয়াম বেন্টিংয়ের যে পাশ্চাত্য শিক্ষা এবং পাশ্চাত্য ভাষা চর্চা যে নীতি তার প্রতিক্রিয়া স্বরূপ। অর্থাৎ কি না, 19 শতকে যে ভারতে কী ধরনের শিক্ষা প্রবর্তিত হওয়া উচিত, যে পাশ্চাত্য শিক্ষা না প্রাচ্য শিক্ষা, এবং তার মাধ্যম কী হবে, ভারতীয় ভাষা না পাশ্চাত্য ভাষা, এই নিয়ে যে একটা মত পার্থক্য দেখা দিয়েছিল, যেটাকে আমরা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নামে জানি, বা অ্যাংলিসিস্ট এবং ওরিয়েন্টালিস্ট, অ্যাংলিসিস্ট এবং ওরিয়েন্টালিস্ট এই দ্বন্দ্ব হিসেবে আমরা যেটাকে জানি, সেই দ্বন্দ্ব নিরসনের জন্য উইলিয়াম বেন্টিং মেকলেকে তার দায়িত্ব দিয়েছিলেন। এবং মেকলে যে তার বিখ্যাত মেকলে মিনিট 1835 খ্রিস্টাব্দে যে তার বিখ্যাত মেকলে মিনিট যে তিনি তুলে দিয়েছিলেন বেন্টিংয়ের হাতে, সেই সূত্রেই বেন্টিং সিদ্ধান্তে এসেছিলেন যে ভারতে বাংলা ভাষা বা দেশীয় ভাষা চর্চার পরিবর্তে এখানে পাশ্চাত্য ভাষা এবং পাশ্চাত্য শিক্ষা প্রসার ঘটানোই হবে সরকারি নীতি, এবং সেই অনুযায়ী তিনি পদক্ষেপও গ্রহণ করেছেন। তখন এর প্রতিক্রিয়া স্বরূপ, অর্থাৎ আমাদের কিছু জমিদার, ধনী, উচ্চবিত্ত, শিক্ষিত মানুষরা তারা এই নীতিটা মেনে নিতে পারেন। তারা ভাবছিলেন যে এর ফলে বোধহয় আমাদের এরা বাঙালি সব শিক্ষিত এবং উচ্চবিত্ত এবং ধনী জমিদার মানুষ, তাই তারা ভেবেছেন যে বাংলা ভাষা চর্চা এবং সংস্কৃতি চর্চাটা বোধহয় আঘাতপ্রাপ্ত হবে, বাধাপ্রাপ্ত হবে। তাই তারা কী করলেন যে বাংলা ভাষা সাহিত্য চর্চামূলক একটা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা ভাবলেন, এবং সেই উদ্দেশ্যেই 1836 খ্রিস্টাব্দে এই বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করলেন। এই সভার নামটা শুনে এবং এই সভার যে প্রধান উদ্দেশ্য বা কোন কারণে এই সভাটা প্রতিষ্ঠা হলো, এটা দেখে অনেকেই মনে করেন
যে এই সভাটি হলো কি না কোনো রাজনৈতিক সভা বা রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, এটি একটি ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চামূলক একটা সভা। কিন্তু এই সভার যে কর্মসূচি বা এই সভায় যে গৃহীত সিদ্ধান্ত, সেগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে কিন্তু আমাদের সিদ্ধান্তটা পরিবর্তিত হবে। কি না এই সভা তাহলে প্রধানত বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কিত বিষয় আলোচনার জন্য এই সভা প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু এই সভায় কিছুকাল পরে এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয় না, রামলোচন ঘোষ একটি পরামর্শ দিয়েছিলেন টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরীকে, এবং সেই পরামর্শ অনুযায়ী টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী তিনি কী করলেন না, এই সভায় একটি প্রস্তাব দিলেন। সেই প্রস্তাবটি গৃহীত হয়েছিল। কী প্রস্তাব না, এই সভা শুধুমাত্র বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কিত বিষয় আলোচনা করবে না। আর কি করা হবে তাহলে, এই সভায় দেশবাসীর স্বার্থবিরোধী যে সরকারি সিদ্ধান্ত তার বিরোধিতা করা হবে। দেশবাসীর স্বার্থবিরোধী যে সরকারি সিদ্ধান্ত তার বিরোধিতা করবে এই সভা, এবং তার বিরোধিতা করে সরকারের কাছে তার পরিবর্তনের জন্য নিবেদনও করবে এই সভা। তাহলে আমরা দেখতে পেলাম যে এই সভা যে শুধুমাত্র ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চামূলক প্রতিষ্ঠান নয়, তার পাশাপাশি এই সভাতে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যে দেশবাসীর স্বার্থবিরোধী কোনো সরকারি সিদ্ধান্ত তার বিরোধিতা করা হবে, এবং তার বিরোধিতা করে সরকারের কাছে নিবেদনও করা হবে। তাহলে রাজনৈতিক বিষয় নিয়ে যে আলোচনার যে এই যে সিদ্ধান্ত, এটা কিন্তু এই সভাকে আলাদা একটা চরিত্র দান করবে। এছাড়া শুধুমাত্র সিদ্ধান্তই গৃহীত হয়নি, এই সভা এরপরে এরকম কিছু কর্মসূচিও গ্রহণ করেছে। যেমন কি না, 1828 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটা আইন জারি করলেন, একটা আইন দ্বারা ঠিক করলেন যে ভারতে যে সমস্ত যে আমাদের নিষ্কর জমি আছে, সেই নিষ্কর জমির উপরে, মানে তাদের ব্রিটিশ শাসনাধীন যে এলাকায় যে নিষ্কর জমি আছে, সেই নিষ্কর জমির উপরে কর বসানো হবে। নিষ্কর জমির উপর কর বা রাজস্ব বসানো হবে, আদায় করা হবে। এই যে নিষ্কর জমি, এই নিষ্কর জমির প্রথা ভারতের সুপ্রাচীন কাল থেকে প্রচলিত রয়েছে। সুপ্রাচীন কালে আমরা দেখব যে বিভিন্ন ধর্মশাস্ত্র এমনকি অর্থশাস্ত্রে পর্যন্ত উল্লেখ রয়েছে যে ব্রাহ্মণদেরকে নিষ্কর জমি দান করা হতো। অর্থাৎ ব্রাহ্মণদেরকে, যে রাজন্যবর্গ বা ধনী মানুষরা, তারা ব্রাহ্মণদের কিছু জমি দান করতেন, যেই জমি থেকে কোনো কর আদায় করা হতো না, সেটাকে নিষ্কর করে সেই জমিটাকে দান করা হতো। এর উল্লেখ অর্থশাস্ত্রেও আছে, কৌটিল্যের অর্থশাস্ত্রতে আছে, এবং ধর্মশাস্ত্রগুলিতেও আছে, যেমন বৃহস্পতির স্মৃতিতে এর উল্লেখ আছে। আবার দেখা যাবে যে শুধুমাত্র ব্রাহ্মণদেরই নয়, ব্রাহ্মণদের ছাড়াও যে বিভিন্ন দেবস্থান, অর্থাৎ কোনো মন্দির বা বৌদ্ধ এবং জৈন সংঘ বা মঠকেও এই ধরনের নিষ্কট জমি দান করা হতো। যেই জমির যে আয়, সেই আয় থেকে সেই সমস্ত দেবস্থানের ব্যয় নির্বাহ হতো। এছাড়াও কিছু রাজনৈতিক যে সেবামূলক কাজ, মানে রাজকর্মচারী, তাদেরকেও অনেক সময় তাদের সেবার বিনিময়ে তাদেরকে কী করা হতো না, নিষ্কট জমি দান করতেন আমাদের যে রাজারা। সুপ্রাচীনকাল থেকে এটা প্রচলিত ছিল। এই ধরনের দান চতুর্থ শতকে, অর্থাৎ গুপ্ত যুগের সময়কালে এই ধরনের দানের পরিমাণ বেড়েছিল। যাক, এই ব্যবস্থাটা সুপ্রাচীনকাল থেকে প্রচলিত ছিল, এবং বিভিন্ন লেখ, তাম্রলেখ, এরকম বিভিন্ন লেখ থেকে আমরা এগুলো জানতেও পারি। এবং পরবর্তীকালে আদিমধ্যযুগে এবং মধ্যযুগে পর্যন্ত ভারতে এই ধরনের যে নিষ্কট জমিদানের প্রবণতা ছিল। এমনকি ব্রিটিশরা যখন ভারতে এসেছিল, সেই সময় যে মুঘল শাসনকালের শেষে তো এসেছিল, সেই মুঘল শাসনকালেও তখনও এই ধরনের নিষ্কট জমি ভারতে প্রচলিত ছিল। এটা একটা চিরাচরিত রীতি।
আর আমরা তাছাড়া দেখেওছি তৃতীয় অধ্যায়ে যে যখন আমরা যে বিভিন্ন বিদ্রোহগুলোর কথা দেখেছি, সেখানে চুয়ার বিদ্রোহের সময় দেখেছি আমরা জঙ্গলমহল এলাকার যে জমিদারবর্গ তারাও তাদের যে পাইক বা লেঠেল বাহিনী তাদেরকেও কিছু রকম পাইকান জমি বা নিষ্কট জমি তাদেরকে দান করতো। তারা পাইকের কাজ করতো, তার জন্য তাদেরকে বিনিময়ে নিষ্কট জমি কিছু দান করতো, মানে নগদে তাদের বেতন দেওয়া হতো না, সেই পাইকান জমি যেগুলোকে বলা হতো, এটা আমরা দেখেছি। তাহলে এটা আমাদের ভারতের একটা চিরাচরিত প্রাচীন একটা প্রথা, নিষ্কট জমি। এই ধরনের নিষ্কট জমি মুঘল যুগেও এবং পরবর্তীকালেও বিভিন্ন সময় এই ধরনের নিষ্কট জমি অনেকে ভোগ করতেন। অনেক দেবতা মন্দির এদেরকেও এরকম নিষ্কট জমি দান করা হতো, তাদের নামে এরকম কিছু নিষ্কট জমি করে রাখা হতো। যাই হোক, ব্রিটিশ সরকার কী করলেন, তাদের আয় বাড়ানোর জন্য 1828 খ্রিস্টাব্দে একটা আইন জারি করলেন। জারি করে এই ধরনের নিষ্কট জমিগুলোর উপরে কর চাপিয়ে দিলেন। এই সভা তার মানে বঙ্গভাষা প্রকাশিকা সভা তার প্রতিবাদ করেছিল। শুধু প্রতিবাদই করেনি, তারা কি করেছিল না, একটা এর প্রতিবাদ স্বরূপ তারা কি করেছিলেন, একটা জনসভা গঠনের বা জনসভা আয়োজনেরও চেষ্টা করেছিল। কিন্তু এই সভার যে সদস্যদের মধ্যে কিছু মতবিরোধ তৈরি হয়, তার ফলে এই সভা আস্তে আস্তে গুরুত্ব হারাচ্ছে, সে সম্পর্কে আমি বলবো। তবে আরেকটা জিনিস আমাদের দেখার বিষয় যে তাহলে এটা আমরা দেখলাম যে এই জনসভা একটা রাজনৈতিক বিষয়, একটা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল এবং সেই প্রতিবাদ জানিয়ে তারা একটা মানে জনসভা আয়োজনেরও চেষ্টা করেছিল। আবার এই সভাকে যাতে একটু ধর্মনিরপেক্ষ করা যায় সেই ব্যাপারেও কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছিল। কি না, এই সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে এই সভায় ধর্ম বিষয়ক কোনো আলোচনা করা হবে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি না, এই যে পরিস্থিতি, সমকালীন যে পরিস্থিতি, তখন যে এই একটা রাজনৈতিক চেতনাবোধের যে সূত্রপাত ঘটছে এরকম একটা সময়কাল, সেই সময়কালে এই সভা প্রতিষ্ঠা হয়। রাজনৈতিক যে আন্দোলন, সেই আন্দোলনের একটা সূচনা কিন্তু করছে, তাদের বিভিন্ন যে ক্রিয়াকলাপ তার মাধ্যমে একটা সূচনা কিন্তু তারা করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজদের যে সাম্রাজ্যবাদী শাসন এবং তাদের যে সমস্ত যে সংস্কারমূলক কার্যকলাপ, তার ঘাত প্রতিঘাত থেকে জন্ম হচ্ছে এই বঙ্গভাষা প্রকাশিকা সভা। এবং এখানে রাজনৈতিক বিষয় নিয়েও চিন্তাভাবনা শুরু হচ্ছে। তবে এই সভা কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। এই সভা দীর্ঘস্থায়ী না হওয়ার অন্যতম কারণ কি না, এই যে এই সভায় সিদ্ধান্ত গৃহীত হলো কি না, এই সভা আর ধর্মীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে না, আর এই সভায় যে রাজনৈতিক বা সরকারি নীতি বা সিদ্ধান্তের বিরোধিতাও করা হবে। যে এই যে প্রস্তাবগুলো গৃহীত হলো, এই নিয়ে এবার একটা মতপার্থক্য তৈরি হয়েছিল। একদল চাইছিল যে এই সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করা হোক, একদল চাইছিল করা হবে না, আর একদল চাইছিল যে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা হোক, একদল চাইছিল না, এই ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে না। এই নিয়ে একটা মতবিরোধ দেখা দিয়েছে। তার ফলে এই সভা এই যে দলাদলি নিজেদের মধ্যে, সভার সদস্যদের মধ্যে নিজেদের মধ্যে যে মতবিরোধ দলাদলি, তার ফলে এই সভা আস্তে আস্তে তার গুরুত্ব হারাচ্ছে। তাই ঈশ্বরগুপ্ত লিখেছেন, তার পত্রিকাতে ঈশ্বরগুপ্ত লিখেছেন কি না, এই সভার সদস্যরা তারা আবার অনেকে ধর্মসভা, আবার অনেকে ব্রাহ্মসভার সঙ্গে যুক্ত ছিল। তিনি লিখেছেন যে এই ধর্মসভা আর ব্রাহ্মসভার যে দলাদলি, তার ফলে এই বঙ্গভাষা প্রকাশিকা সভা মানে গুরুত্ব হারাচ্ছিল, তার বিলোপ ঘটেছে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এই সভা কিন্তু যে রাজনৈতিক যে চিন্তাভাবনা বা ক্রিয়াকলাপ শুরু করেছিল, কিন্তু এই সদস্যদের নিজেদের মধ্যে দলাদলির কারণে এই সভার বিলোপ ঘটেছিল। এবং এই সভার যে অন্যতম সদস্য দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, তারা আবার
কিছুকাল পরেই দেখব আমরা পরে আলোচনা করব যে তারা জমিদার সভা নামে আরেকটি প্রতিষ্ঠান তৈরি করবে। তারপরে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে এই সভা মানে বঙ্গভাষা প্রকাশিকা সভার গুরুত্ব হারাচ্ছে। তা সত্ত্বেও আমরা বলবো যে এই সভা যদিও বাংলা ভাষা সংস্কৃতি চর্চামূলক একটা প্রতিষ্ঠান হিসাবে এটা তৈরি হয়েছিল, তা সত্ত্বেও এই সভার যে রাজনৈতিক ক্রিয়াকলাপ ও চিন্তাভাবনা এই বিষয়ে কিন্তু এই সভা ছিল অগ্রদূত। এবং সমকালীন যে পত্রিকা ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকা, সেই সংবাদ প্রভাকর পত্রিকাতেও উল্লেখ করা হয়েছে যেই ঈশ্বর গুপ্তকে আমরা চিনি, যিনি হচ্ছেন বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন। সেই ঈশ্বর গুপ্ত তার এই সংবাদ প্রভাকর পত্রিকায় উল্লেখ করেছেন যে রাজকীয় বিষয়ে বিবেচনার জন্য অপর যে সভা হইয়াছিল তন্মধ্যে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথমা বলিতে হইবে। অর্থাৎ সমকালীন যে পত্রিকাতেও লেখা হচ্ছে যে এই সময় যে রাজকীয় বিষয় অর্থাৎ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার জন্য যে সমস্ত সভা প্রতিষ্ঠা হয়েছিল তার মধ্যে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রথম। এছাড়াও বিশিষ্ট গবেষক যোগেশচন্দ্র বাগল তিনিও লিখেছেন যে বাঙালি তথা ভারতবাসীর মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে এই বঙ্গভাষা প্রকাশিকা সভা। যদিও রাজেন্দ্রলাল মিত্র মনে করেন যে এই যে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা সিদ্ধান্ত এই বিষয়ে অগ্রদূত যদিও জমিদার সভাকে মনে করেছিলেন, তবে আমরা এই সমস্ত আলোচনার মধ্যে থেকে এটুকু বলতে পারি যে বঙ্গভাষা প্রকাশিকা সভা যদিও বাংলা ভাষা ভাষা এবং সাহিত্য সংস্কৃতি চর্চামূলক প্রতিষ্ঠান হিসাবে এটা তৈরি হয়েছিল, কিন্তু এই সভা যে রাজনৈতিক ক্রিয়াকলাপ এবং তাদের যে চিন্তাভাবনা তা থেকে এই সভা কিন্তু অবশ্যই একটা রাজনৈতিক সভাতে পরিণত হয়েছিল, যদিও নিজেদের মধ্যে দলাদলির কারণে এই সভা স্থায়ী হতে পারেনি। তা সত্ত্বেও আমরা এই সভার গুরুত্বকে অস্বীকার করতে পারি না। এই সভায় দ্বারা অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে যে রাজনৈতিক সভা সমিতিগুলি প্রতিষ্ঠা হয়েছিল বলেই অনেক ঐতিহাসিক মনে করেন। তাই আমরা ভারতের প্রথম রাজনৈতিক সভা হিসাবে অধিকাংশ ঐতিহাসিকের সঙ্গে একমত হয়ে আমরা বলতে পারি যে এটি ছিল ভারতের প্রথম রাজনৈতিক সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা। যদিও প্রকৃত যে রাজনৈতিক ক্রিয়াকলাপ সেটা শুরু হবে জমিদার সভার সময় থেকে। জমিদার সভা সম্পর্কে আমি পরে আলোচনা করব। তবে এই যে সূচনাটা কিন্তু যে সিদ্ধান্ত গ্রহণ এবং সেই দিকে অগ্রসর হওয়ার যে প্রথম পদক্ষেপ সেটা কিন্তু এই বঙ্গভাষা প্রকাশিকা সভায় গ্রহণ করেছিল। তাই আমরা বঙ্গভাষা প্রকাশিকা সভাকে বাংলা তথা ভারতের প্রথম রাজনৈতিক সভা হিসাবে গ্রহণ করব।